নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। আজই রাজ্যে দ্বিতীয় দফার যে নির্বাচনের আগের একেবারে শেষ প্রচার ইতিমধ্যেই চলছে রাজ্য জুড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রচার শেষ হয়ে যাবে এবং তারপরেই আগামী 29শে এপ্রিল রয়েছে রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগেই আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাইব। কয়েকটি কেন্দ্র আমি বেছে নিয়েছি যেখানে হাই ভোল্টেজ কেন্দ্র হলেও সেই কেন্দ্রগুলি কিন্তু তৃণমূল কংগ্রেস একটু হলেও চাপে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন তারা মনে করছেন এটা? কারণ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সেই কেন্দ্রগুলিতে এগিয়ে ছিল এবং তার পাশাপাশি আরো দু তিনটি কেন্দ্রের কথা বলবো যেখানে খুব কম ব্যবধানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জয়ী হয়েছিল। অবশ্যই হাই ভোল্টেজ কেন্দ্র যেগুলি রয়েছে তার মধ্যে কয়েকটি কেন্দ্র আমি বেছে নিয়েছি। অবশ্যই সেই আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের প্রত্যেকেই এক অনুরোধ জানাবো যে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। আসা যাক তাহলে আলোচনায়। একেবারে প্রথমে যে কেন্দ্রটি রয়েছে আমার মনে হয়, আমার বিচারে তা শ্যামপুকুর। এই কেন্দ্রটি শশী পাঁজার কেন্দ্র। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং এবছরে শশী পাঁজার বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। এই যে কেন্দ্রটি আমরা দেখেছি 2021 সালে অর্থাৎ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিল এবং সেখানে তাদের জয়ের ব্যবধান ছিল 22,520। তবে লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বাজি পাল্টে দিয়েছিল বলা যায়। কেন বলছি সেটা? কারণ লোকসভা নির্বাচনে 2024 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই কেন্দ্রটিতে শ্যামপুকুর কেন্দ্রে এগিয়েছিল 1,599 ভোটে। এসআইআর এই কেন্দ্রে বাদ গিয়েছে কিন্তু 43,933 জনের নাম। খুব কম কিন্তু কিছু না, 40,000-এরও বেশি। মানে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে। পরবর্তী যে কেন্দ্র চলে আসবো জোড়াসাঁকো। এই যে কেন্দ্রটি, সেখানেও কিন্তু বিজেপির উত্থান দেখেছিলাম আমরা লোকসভা নির্বাচনে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তারা বিজয় উপাধ্যায়কে প্রার্থী হিসেবে মনোনীত করেছে, আর অন্যদিকে বিজয় ওঝাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। এই যে কেন্দ্রের হিসাবটা যদি আমরা দেখি, 2021-এ তো অবশ্যই এখানে তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিল 12। এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে 2021-এ অবশ্যই তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছিল 12,743 ভোটে। এখানে লোকসভায় বিজেপি প্রার্থী তাপস রায় পেয়েছিলেন 49,294 ভোট, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন তৃণমূলের 41,893 ভোট। এই কেন্দ্রে বুঝতেই পারছেন যে তাপস রায় বিজেপি প্রার্থী করা হয়েছিল তাকে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের জন্য। তিনি কিন্তু তৃণমূলের থেকে এগিয়েছিলেন 7,401 ভোটে। সে কারণেই আরো বলছি যে এই কেন্দ্র দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনের ক্ষেত্রে। যে কোনো সময় বাজি পাল্টে দিতে পারে। এই কেন্দ্রে বাদও গিয়েছে অনেক পরিমাণ মানুষের নাম, অনেক পরিমাণ ভোটারের নাম। 28শে ফেব্রুয়ারির যে হিসাব, সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে 74,369 জনের নাম এই কেন্দ্রে বাদ গিয়েছে, অর্থাৎ জোড়াসাঁকো কেন্দ্রে। পরবর্তী কেন্দ্রের হিসেবে চলে আসবো। একেবারেই সময় নষ্ট বেশি করবো না, কারণ আর মাত্র 1-2 দিন বাকি রয়েছে। সে কারণে চটজলদি কিছু হিসেব আপনাদের সামনে পেশ করতে চাইছি। বিধাননগর, দমকল মন্ত্রী সুজিত বসুর এই কেন্দ্র। সেখানে সুজিত বসুকেই এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর তার বিপক্ষে বিজেপি প্রার্থী রয়েছে শারদ মুখোপাধ্যায়। এই কেন্দ্রে 2021-এ জয়ের ব্যবধান ছিল তৃণমূলের 7,997। খুব বেশি কিন্তু জয়ের ব্যবধান ছিল না তৃণমূলের। লোকসভা নির্বাচনে 11,156 ভোটে আমরা দেখেছি বিজেপির স্বপন মজুমদার তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের থেকে এগিয়েছিলেন। এই কেন্দ্রে বাদ পড়েছে 46,069 জনের নাম। মানিকতলা যে কেন্দ্রটি আপনাদের প্রথমেই বলেছিলাম যে কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল লোকসভা নির্বাচনে, আর তার পাশাপাশি 1-2টি কেন্দ্রে সেখানে দেখা যাচ্ছে খুব কম ব্যবধানে জয়ী হয়েছিল, অর্থাৎ খুব কম ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে। সেই রকমই একটি কেন্দ্র হচ্ছে মানিকতলা। মানিকতলায় সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং এই কেন্দ্রটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাপস রায়ের
জন্য। আপনারা জানেন নিশ্চয়ই যে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন এবং তাকে লোকসভা নির্বাচনেও প্রার্থী করা হয়েছিল, যদিও তিনি সেই সময় জিততে পারেননি, তবে ভালো ফল কিন্তু করেছিলেন। তার যে অভিজ্ঞতা, তার ছাপ ছিল, তিনি ছাপ সেই রেখে গিয়েছেন বিভিন্ন কেন্দ্রে এবং তার ফলই কিন্তু আপনাদের আগে জানিয়েছি এই যে জোড়াসাঁকো কেন্দ্রটি। পাশাপাশি এই যে মানিকতলা কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাপস রায়কে এবার বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে। খুব গুরুত্বপূর্ণ সেই কারণেই আরো বেশি করে এই মানিকতলা কেন্দ্রটি। এখানে উপনির্বাচনে যদিও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, তবে 2024-এর লোকসভা নির্বাচনে মাত্র 3,575 ভোটে বিজেপির তাপস রায়ের থেকে এগিয়েছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আরো বেশি করে বলছি যে মানিকতলা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে এসআইআরেও বাদ গিয়েছে অনেক নাম, 47,045 জনের নাম কিন্তু বাদ গিয়েছে। দমদমে চলে আসবো। ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই কেন্দ্র। অবশ্যই ব্রাত্য বসু তো রয়েছেন, তিনি হেভি ওয়েট একজন মন্ত্রীর যেহেতু কেন্দ্র, সে কারণে এই কেন্দ্রকে হেভি ওয়েটের কেন্দ্র বলাই যায়, হাই ভোল্টেজ একটি কেন্দ্র বলাই যায়। কিন্তু তার পাশাপাশি যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতির একটা যে প্রভাব, তা কিন্তু এবারে নির্বাচনে পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সে কারণেই আরো বেশি করে ব্রাত্য বসুর এই কেন্দ্র গুরুত্বপূর্ণ। দমদমে এবার ব্রাত্য বসু বনাম অরিজিৎ বক্সি, অর্থাৎ বিজেপি অরিজিৎ বক্সিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তাদের লড়াই আমরা দেখতে পাবো এবার। 2021-এ তার জয়ের ব্যবধান ছিল 26,731, অনেকটাই ব্যবধান ছিল। তবে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি সৌগত রায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপির থেকে জয়ী হয়েছিলেন মাত্র 9,591 ভোটে। আর সেই কারণেই আপনাদের বললাম যে ব্যবধান কিন্তু অনেকটাই কম। এই কেন্দ্রে বাদ পড়েছে এবার এসআইআর এর কারণে 28শে ফেব্রুয়ারির হিসেব কিন্তু 40,728 জনের নাম। সে কারণেই আরো বেশি করে এই কেন্দ্রটিও তাৎপর্য বহন করে। উত্তর দমদম যে কেন্দ্রটি রয়েছে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বনাম বিজেপি প্রার্থী তো অবশ্যই রয়েছে, তবে এখানে সিপিএম এর হয়ে লড়ছেন দীপশিতা ধর। অবশ্যই তিনি পরিচিত মুখ বঙ্গ রাজনীতির ক্ষেত্রে এবং এই যে কেন্দ্র, সেখানে আমার মনে হয় যে এবার আমরা লড়াই দেখতে পাবো ত্রিমুখী। এখানে 2021-এ জয়ের ব্যবধান ছিল তৃণমূলের 28,339, লোকসভায় তৃণমূলে গিয়েছিল মাত্র 6,302 ভোটে। বুঝতেই পারছেন আবারও অনেকটাই কম ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে। এখানে বাদ গিয়েছে এবারে এসআইআর এর কারণে 37,895 জনের নাম। আশা করছি এই প্রত্যেকটি যে কেন্দ্রের হিসেব আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদেরও কিন্তু মনে হতেই পারে যে এই কেন্দ্রগুলিতে কোথাও গিয়ে একটা তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে রয়েছে। এই কেন্দ্রগুলি যে কোনোভাবে যদি হিসাবে একটু এধারোধার হয়, বা যদি বলি জনসমর্থনে একটু এধারোধার হয়, তাহলেই কিন্তু অন্য দল তারা পকেটে করে নিতেই পারে। বরানগরে চলে আসবো। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের পর, এবং সজল ঘোষ রয়েছে এখানে। ভারতীয় জনতা পার্টি সজল ঘোষকে বেছে নিয়েছে তাদের প্রার্থী হিসেবে। উপনির্বাচনেও আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস তারা অনেকটাই কম ব্যবধানে জয়ী হয়েছিল, 8,150, খুব একটা বেশি কিন্তু ব্যবধান নয়। আর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে সৌগত রায় তৃণমূলের, তিনি বিজেপির প্রার্থী থেকে 11,977 ভোটে এগিয়েছিলেন। এখানে বাদ পড়েছে 33,613 জনের নাম। সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রেশন দুর্নীতিতে আমরা জানি যে নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। আর এখানে 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 3,841, লোকসভায় বিজেপি এগিয়েছিল 19,933 ভোটে। বিজেপি এগিয়েছিল কিন্তু আরো একবার, ওই জন্য মেনশন করলাম, 19,933 ভোটে। এটা কিন্তু একেবারেই জাতা ব্যবধান নয়, বিজেপি এগিয়েছিল এই কেন্দ্রে। সে কারণেই আরো বেশি করে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কেন্দ্রে বাদ গিয়েছে 24,003। আর একেবারেই লাস্টে যে কেন্দ্রটি রাখবো সেটি হচ্ছে ভবানীপুর। লাস্টে কেন রাখলাম, কারণ যেহেতু এই কেন্দ্রটি অনেকটাই চমকপ্রদ এবং আমার অন্য একটি ভিডিওতে দক্ষিণবঙ্গের হাই ভোল্টেজ কেন্দ্র যে ভিডিও আমি করেছি সেখানে ভবানীপুরের কথা রয়েছে, সে কারণেই এই কেন্দ্রটিকে আজ লাস্টে রেখেছে। তবে যেহেতু এই কেন্দ্রের কথা না বললেই নয়, সেই কারণেই আজকেও এই কেন্দ্রটিকে আবারও রাখা। ভবানীপুর এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই কেন্দ্র। সেখানে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টি
তারা প্রার্থী করেছে খুব স্বাভাবিকভাবেই, কারণ আমরা দেখেছি যে যেভাবে 2021-এ নন্দীগ্রাম কেন্দ্রটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন, যদিও সেই যে রেজাল্ট তা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। আমরা দেখেছি লোডশেডিং বিতর্ক তার মধ্যে গুরুত্ব পেয়েছে, কিন্তু তারপরে পরাজিত হওয়ার যে ব্যবধান, সেই ব্যবধান নিয়েও বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা প্রচার চালিয়েছে। আর সেই কারণেই হয়তো ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে। আর এই যে কেন্দ্রের হিসাব যদি আমরা একবার দেখি, যে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল 8,297 ভোটে। এই কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হয়েছিল, সেখানে 58,835 ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর এই কেন্দ্রে পার্টিকুলারলি ওয়েতে SIR এর কারণে বাদ গিয়েছে 47,129 জনের নাম। প্রত্যেকটি যে কেন্দ্র আমি আজকে যে হিসেব আপনাদের সামনে রেখেছি, এখানে আদতে ঠিক কী হয় তা তো সময় বলবে, তবে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই অনেকগুলি কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে আজ এ পর্যন্তই আলোচনা শেষের আগে অবশ্যই আপনাদের কাছে আরও একবার অনুরোধ জানাবো, আমার এই চ্যানেল স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।